ছাত্ররা কখনোই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে অতীতের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে স্বাধীনতা থেকে শুরু করে ছাত্র সমাজ কখনোই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে নাই। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর শিরোনাম ধরে আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। শিরোনাম করেছে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে, বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক, জাতিকে নিয়ে মশকরা করবেন না হাইকোর্ট। ইত্তেফাক, জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, 14 দলের বৈঠক, সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে প্রধানমন্ত্রী বলেছেন। ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। সমকাল শিরোনাম করেছে গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়, নিষিদ্ধ হচ্ছে জামাত শিবিরের রাজনীতি। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম ফের বিক্ষোভ, চেষ্টা, সংঘর্ষ। ঢাকায় নাশকতার 243 মামলা, বিএনপি জামাতের জঙ্গিরা থাবা দিয়েছে শেখ হাসিনা। যুগান্তরের শিরোনাম জানব শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশি বাধা, ঢাকাসহ কয়েক জেলায় কর্মসূচি পালন। সব দল নিয়ে বসার পরামর্শ, সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত। দেশ রূপান্তর তারা শিরোনাম করেছে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন। গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখেই হাসপাতাল ছাড়ছেন অনেকে, এটি একটি গুরুত্বপূর্ণ শিরোনাম। বণিক বার্তা, রিজার্ভ রপ্তানির পর রাজস্ব আয়ের হিসাবেও বড় অসঙ্গতি। বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক শতাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত বিক্ষোভ। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট সেট টু ব্যান জামাত শিবির, প্রোটেস্টার্স টেক টু স্ট্রিটস এগেইন, ডোন্ট মক দ্য নেশন সেজ হাইকোর্ট। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সবগুলো পত্রিকাই প্রায় কাছাকাছি শিরোনামই করেছে, কারণ দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী কোটা আন্দোলন নিয়ে যে বিক্ষোভ, তারপরের যে ঘটনা, সহিংস আন্দোলন, এবং গতকালকে আরেকটি বিষয় ছিল যে জামাত শিবির নিষিদ্ধের শিরোনাম আমরা দেখেছি। এটি কমন শিরোনাম। কমন শিরোনাম ধরে আপনার কাছে আসতে চাই যে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে, এটি মানে একটি রাজনৈতিক দলকে কি এরকমভাবে নিষিদ্ধ করার জায়গাটি বা একটি কোন দিক থেকে জাতি এটিকে কিভাবে আইনগতভাবে যেতেই পারে, যদি সেই রাজনৈতিক দলের এজেন্ডা, তাদের নীতি আদর্শ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের পরিপন্থী মনে করা হয়, তাহলে এটা হতেই পারে। তো বিষয়টা হলো যে, আমার প্রশ্ন হলো যে এই বিষয়ে আরও আগেই, যতদূর মনে পড়ে 8-10 বছর আগেই উচ্চ আদালতের একটা নির্দেশনা ছিল, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। তো সেটি নিয়ে তখন থেকেই বর্তমান রাজনৈতিক দল আওয়ামী লীগ তখন থেকেই ক্ষমতায়, তো এই ইনিশিয়েটিভটা তারা আগেও নিতে পারত। যাই হোক, এখন কালকে সেটা শুধু আওয়ামী লীগ নয়, 14 দল, তাদের যে অ্যালায়েন্স আছে, 14 দলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এবং এ বিষয়ে যত জানা গেছে 2 জন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন মন্ত্রীকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, ইনিশিয়েটিভ নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জি, আমরা আরেকটি বিষয় যেটি হলো যে এই এখনো নতুন করে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে ফের আবার আন্দোলন করছে ছাত্ররা, তাদের আবার 9 দফা দাবি দিয়েছে তারা। এই পরিস্থিতিতে মানে দেশের যে সহিংস পর্যায়ে যেভাবে গিয়েছে, ধ্বংসাত্মক কর্মযজ্ঞ আমরা দেখেছি, এবং সেটি নিয়ে যে ধরনের এখন গ্রেফতারি পরোয়ানা চলছে, সবকিছু মিলেই ফের আন্দোলন তারা করছে, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে, কিন্তু সেটি কতটুকু সেটিকেই আপনি কি মনে করেন? অবশ্যই শুভকর নয় দেশের জন্য, এটা মঙ্গল বয়ে আনবে বলে মনে করি না। কারণ এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে গত 2 দিনে। সেটা হচ্ছে যে সবশেষ গত পরশু রাতে
ডিবি অফিসে আমরা জানি যে 6 জন সমন্বয়ক আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক ডিবি অফিসে আসেন। হ্যাঁ, তাদের স্বজনদের অভিযোগ যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং 3 জনকে একই হাসপাতাল থেকে, রাজধানীর একটা হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর ডিবির ভাষ্য হচ্ছে যে তাদের নিরাপত্তা, তারাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, বলছিলেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়টিকে আমি পজিটিভলি দেখছি না। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, এদের একজনের মা দেখতে গিয়ে, সন্তানকে দেখতে গিয়ে দেখা পাননি, পরে অবশ্য গতকাল স্বজনরা দেখা করেছেন এবং যথারীতি ডিবি প্রধান তাদেরকে আপ্যায়নও করেছেন। আমরা ডাইনিং টেবিলের ছবি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো সহজ বক্তব্য হচ্ছে যে কোনো সন্তান মা বাবার চেয়ে বেশি নিরাপদ কোনোখানেই নয়, সুতরাং নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে ধরে নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আমার মনে হয় যে সাধারণ মানুষ সাধারণভাবে নিচ্ছে না বা নেওয়ার কথা নয়। আমরা সেরকমটি দেখেছি তাদের যে বক্তব্য বিভিন্ন জায়গায়, যে তারা তাই বলছে। তো এই একটি বিষয়, তাদেরকে দিয়ে তারা একটা ভিডিও বার্তা এসছে গণমাধ্যমে, যেখানে তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা বলেছেন। এবং এই বিষয়টি আমার ব্যক্তিগত মতামত যে এই বিষয়টি আন্দোলনকারীদেরকে আবার মাঠমুখী করেছে। তারা গতকাল মাঠে নেমেছেন এবং রাজধানীর অন্তত 6টি জায়গায় আমরা জেনেছি যে অন্তত 6টি জায়গায় বিক্ষোভকারীরা, এবং গতকালকে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এই আন্দোলনকারীরা মাঠে নেমেছেন তাদের ছত্রভঙ্গ করতে। সেই যথারীতি বল প্রয়োগের মতো লাঠিপেটা, পর্যাপ্ত লাঠিপেটা, কাঁদানে গ্যাস, এগুলো নিক্ষেপ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেছেন যে যে কোনো মানে একটি আন্দোলন করতে পারে এই সাধারণ জনগণ, সেখানে সহিংস পর্যায়ে লাঠিপেটা বা গুলি চালানো, সেই বিষয়টিকে জাতিসংঘ ভালোভাবে দেখে। সেটা তো খুব স্বাভাবিক। সেটা যদি মানবাধিকারের প্রশ্ন আসে, সেই বিষয়টিকে জাতিসংঘ কেন, কোনো সংস্থাই এটাকে ইতিবাচক হিসেবে দেখবার কথা নয়। আমরা গতকাল জেনেছি যে সব জায়গায় ছত্রভঙ্গ করতে আপনার বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টি আমি মনে করি যে এখানে সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আন্দোলনকারীদের সেন্টিমেন্ট বুঝে তাদের সাথে। আমি বারবারই যে কথাটি বলে আসছি যে আলোচনার মাধ্যমে কোটা আন্দোলনের উপর ভর করেছে অর্থাৎ জামাত, বিএনপি বা অন্য দল, যাদের মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। আপনি কি মনে করেন এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে? সেটি তো বরাবরই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এইটুকু সেটা জামাত বিএনপি কিনা সেটা আমি বলতে চাইছি না, আমি বলতে পারছি না। বিষয়টি এটি পরিষ্কার যে ছাত্ররা আন্দোলনকারী, মূল যে ইস্যুতে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকারীরা এর সাথে নাই। এরই মধ্যে এবং এরকম এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু দেখা হয়েছে যেখানে যে ছাত্ররা এই ধরনের আন্দোলন করছে না। এক্স্যাক্টলি ছাত্ররা কখনোই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে, অতীতের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে স্বাধীনতা থেকে শুরু করে ছাত্র সমাজ কখনোই এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে নাই। তাহলে বিষয়টা পরিষ্কার যে তৃতীয় শক্তি, তৃতীয় কোনো পক্ষ সেখানে ঢুকে পড়েছে। হুইভারদের, তারা যেই হোক। বাট আমি যে কথাটি আগেও বলেছি সেটা হচ্ছে যে তারা তো এই দেশেরই মানুষ, দেশের সম্পদ কেন নষ্ট করা, এটি সাধারণ জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। অবশ্যই ছাত্ররা আন্দোলন করছে, সেই পক্ষে হয়তো আছে যাদের যে পক্ষে কথা বলা সেখানে আছে, কিন্তু সহিংস করে দেশের সম্পদ নষ্ট করা কারো কাম্য নয়। দেশেরই সম্পদ, তার সম্পদ, আমার সম্পদ, আমাদের সম্পদ। অবশ্যই অবশ্যই। আমি দেশ রূপান্তর এর একটি শিরোনাম দিয়ে আপনার কাছে আসতে চাই। গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখে হাসপাতাল ছাড়ছেন অনেকে। এরপর গতকাল পর্যন্ত খবর ছিল প্রায় 10,000 গ্রেফতার করা হয়েছে সারা দেশে, এবং এখানে শিরোনাম 2 দিন আগের হিসাব ছিল। আচ্ছা, 2 দিন আগের হিসাব, সেক্ষেত্রে আরো হয়তো বেড়ে গেছে। আমার কাছে, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমরা দেখেছি আদালত পাড়ায় তারা অভিযোগ করছে যে তাদের সন্তান জড়িত নয়, তাদেরকে ধরা হচ্ছে। এই জায়গাটি কি আসলে কতটা স্বচ্ছতা দরকার? এখন এই জায়গাটা এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এইরকম পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ ইস্যু নিঃসন্দেহে, কারণ মানুষের মধ্যে ধারণাই তৈরি হয়ে গেছে যে ঢালাও, মানে যেটাকে গণগ্রেপ্তার বলা হয়, গণগ্রেপ্তার চলছে। এ পর্যন্ত আমরা যতদূর জেনেছি 5 শতাধিক মামলা হয়েছে এবং এই মামলায় মানে
গত 2 দিন আগের হিসেব, মানে শনিবার পর্যন্ত প্রায় 10,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো দেশের জনগণের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং এমনও আছে যে খুব স্বাভাবিকভাবে এটি যে যারা শহরে থাকছেন, সেটি হোক রাজধানী বা জেলা পর্যায়ে, তাদের মা এবং বাবা ফোন করে বলছে যে তুমি আতঙ্কিত, গ্রামে মা বাবা আতঙ্কিত যে তার ছেলে নিরাপদ আছে কিনা, অ্যারেস্ট হলেন কিনা। কারণ এই গ্রেপ্তারের তালিকায় আমরা এরই মধ্যে জেনেছি যে রিক্সা চালক আছেন, চায়ের দোকানদার আছেন, শিক্ষার্থী আছেন, ক্ষুদে শিক্ষার্থী। তাহলে এখানে কিন্তু একটি কথা যে যথাযথভাবে যাচাই বাছাই করেই কিন্তু গ্রেফতার করা উচিত কি? অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং এইটা মানুষের মধ্যে একটা ভুল বার্তা দিচ্ছে, একটা নেতিবাচক বার্তা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই গ্রেপ্তারটা। সুতরাং এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই সতর্ক হওয়া উচিত। এই যেমন এই যে দেশ রূপান্তর যেটা বলেছে যে গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখে হাসপাতাল ছাড়ছে, খুবই স্বাভাবিক বিষয়। এখন মানে গ্রেপ্তার মানেই আমাদের দেশে এটাও মানে প্রচলিত বিষয়, ওপেন সিক্রেট, যে গ্রেপ্তার মানেই তারা নানা রকম হয়রানির শিকার হন, ক্ষেত্র বিশেষে নির্যাতনেরও শিকার হন। সুতরাং গ্রেপ্তার এড়াতে চিকিৎসা, অর্ধেক চিকিৎসা হলো, বাকিটা বাসায় বসে বা অন্যভাবে নেবেন, কিন্তু গ্রেপ্তারটা এড়াতে হবে। সমকাল একটি শিরোনাম করেছে যে গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়। অর্থাৎ আমরা সরকারি পক্ষ থেকে তো বলা হয়েছে একটা প্রায় 150 জনের কথা বলা হয়েছে, সাধারণ জনগণ সেটিকে আরো বলছে যে আরো বেশি। কিন্তু এটি শিরোনাম করেছে গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য কোনো মামলায় নেই। টার্গেট বিএনপি জামাতের নেতাকর্মী, 70 মামলার এজাহার বিশ্লেষণ, ঢাকায় 243, সারা দেশে 6 শতাধিক। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে পুলিশের সব প্রতিবেদন এইভাবেই চলে আসছে। আমরা জানি যে এই গত কয়েকদিনের সহিংসতায়, কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সম্ভবত সবার আগে মারা গেছে রংপুরের আবু সাঈদ। হ্যাঁ, তো সেখানে তার অনেক ভিডিও চিত্র গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একেবারে প্রকাশ্য, পরিষ্কার, স্পষ্ট যে তাকে গুলি করা হয়েছে, বুকে গুলি করা হয়েছে। সেই বিষয়টি নিয়েও নাকি মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে, পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে গুলির বিষয়টি উঠে আসে নাই। এগুলোও একটি নেগেটিভ ধারা আমি মনে করি। কারণ সত্যকে সত্য হিসেবে প্রকাশ করে দিলে সেটা শেষ হয়ে যায়। যখনই সেটাকে আড়াল করার চেষ্টা হয় তখন সেটা প্রোপাগান্ডায় রূপ নেয়, অনেক রকম জনশ্রুতিতে রূপ নেয় এবং নেতিবাচক একটা প্রচারণার সুযোগ তৈরি করে দেয়। তো এই যেটি বলছেন যে ছাত্র হত্যার কোনো রেকর্ড নাই, এটা আরও যাচাই বাছাই করা দরকার ছিল আমি মনে করি। জি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে, নিহতদের স্মরণে আজ সারা দেশের শোক। ইত্তেফাকের একটি শিরোনাম। যদি যে ধরনের আন্দোলন ঘিরে যে ধরনের দেশ এবং বিদেশে যে প্রভাবটা পড়েছে, সহিংস পর্যায় হয়েছে, অনেক ছাত্র নিহত হয়েছে, অনেক সাধারণ মানুষও নিহত হয়েছে আমরা দেখেছি, এবং অনেক পুলিশের সদস্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও নিহত হয়েছে, আহত হয়েছে। দেশের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কোটি কোটি, শত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে। কিন্তু এই আন্দোলন যদি ফের আবারও শুরু হয়, এই এত কিছুর পরেও যদি তারা সহিংস পর্যায়ে হোক বা ছাত্রদের তাদের দাবি, তারা যদি আবারও রাস্তায় নামে এবং সরকারের পক্ষ থেকে আরও কঠোর হতে বলে, তখন কি দেশটি আরও খারাপ পর্যায়ে যেতে পারে না পরিস্থিতি? অবশ্যই অবশ্যই। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন কঠোর হতে হবে, সেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রের স্বার্থে, স্বাভাবিক জনজীবনের ঠিক রাখার জন্য আমরা স্বাগত জানাই। কিন্তু এখানে যেটি বলার বিষয় সেটি হচ্ছে যে এই কঠোরতার প্রভাব বা কঠোরতার প্রয়োগ যেন সাধারণ মানুষের উপরে না পড়ে। জি, এটি দেখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এটি গণগ্রেপ্তার যেমন একটি বিষয়, এর আগেও আলোচনায় উঠে এসছে নানাভাবে, যে গুলিতে, গণমাধ্যমের খবরে উঠে এসছে, গুলিতে অনেক সাধারণ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, জানলা থেকে, ছাদ থেকে শিশু মারা গেছে। এই বাবার কোলে শিশু গুলি এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বের হয়েছে। এই বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। কঠোরতা কাম্য, অবশ্যই কাম্য, কিন্তু কঠোরতা
প্রয়োগটা আপনি যেটি বলছেন যে প্রয়োগটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের সম্পদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের স্বাভাবিক জনজীবনে যেন কোনো রকম ঝামেলার তৈরি না হয়, সেটির জন্য যে ধরনের ব্যবস্থা নেয় সেটি নেবে। আপনি যেটি বলছিলেন যেন সঠিক প্রয়োগ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থেকে সময় দেওয়ার জন্য।